আসসালামু আলাইকুম। আমরা এখন ইআইবিবি আইসিটি সাবজেক্ট দেখব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঠিক এই প্রশ্নের আগে পর্যন্ত যে কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইস কি। হার্ডওয়্যার এবং ডিভাইস কি এই প্রশ্নের আগে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো হার্ডওয়্যার এবং ডিভাইসটা আলোচনা করবো এখানে। তো এখানে আমাদের দেওয়া আছে কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার বলতে এমন ভৌত উপাদান বোঝায় যা একটি কম্পিউটার সিস্টেম তৈরি করে। এই বাস্তব অংশ আপনি স্পর্শ করে দেখতে পারেন, মানে আমি হাত দিয়ে ধরে ছুঁয়ে দেখতে পাবো। আচ্ছা, কম্পিউটার হার্ডওয়্যার উদাহরণগুলোর মধ্যে এখানে আমাদের দেওয়া আছে। হার্ডওয়্যার উদাহরণগুলোর মধ্যে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, মাদারবোর্ড, মেমোরি, স্টোরেজ ডিভাইস, পাওয়ার সাপ্লাই ইউনিট, এরকম আমাদের 4-5টি আমরা দিব। আরো অনেক আছে এবং দিব। আমরা যেগুলো কম্পিউটারের যে ডিভাইস গুলো আমরা ধরতে পারি ছুঁতে পারি এগুলো হচ্ছে আমাদের কাছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কোনগুলো, যেগুলো আমরা কোনো প্রোগ্রামিং নির্দেশনাবলীর মাধ্যমে যেটা সলভ করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের কাছে সফটওয়্যার। তাহলে সফটওয়্যার হচ্ছে আমাদের ধরা যায় না, ছোঁয়াও যায় না, তাই না? তাহলে হার্ডওয়্যার গুলো স্পর্শ করা যায়। আচ্ছা, তো এখানে সফটওয়্যারের কথা বলেনি, হার্ডওয়্যার এবং হচ্ছে কি, হার্ডওয়্যার এবং হচ্ছে ডিভাইস, এটা এই দুটা চাইছে আর কি, জানতে চাইছে। তো হার্ডওয়্যার এই 5টি মোটামুটি আমরা দেবো, বা এই 5টি বাদেও আপনার অনেক কিছু যাওয়া থাকতে পারে, সেগুলো দিবেন। কুলিং সিস্টেম, আমাদের হচ্ছে ওই সিডি ড্রাইভ, তার মধ্যে হচ্ছে গ্রাফিক্স ডিস্ক, এরকম অনেক কিছু আমাদের থাকতে পারে, কেস চ্যাসিস। আর কম্পিউটার ডিভাইস কি, ডিভাইস এখানে কম্পিউটার ডিভাইসগুলি হলো পেরিফেরাল সরঞ্জাম যা তথ্য ইনপুট, আউটপুট বা যোগাযোগের জন্য কম্পিউটার সিস্টেমের সাথে যোগাযোগ করে। তাহলে ওটা আমাদের কি করে, হার্ডওয়্যারটা কম্পিউটার সিস্টেমে তৈরি করে। হার্ডওয়্যার হচ্ছে এই দুটা বিষয় কিন্তু একবারে আমাদের কাছে মানে সিমিলার মনে হলেও কিন্তু আমাদের এখানে কিছু বেসিক কিছু পার্থক্য রয়েছে, তাই না? এখানে যেটা আমাদের কম্পিউটার সিস্টেম তৈরি করে, একটি কম্পিউটার সিস্টেম তৈরি করে সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেগুলো যে ডিভাইস গুলো বা সরি যে ভৌত উপাদানগুলো দ্বারা আমাদের কম্পিউটার সিস্টেমে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কাছে হার্ডওয়্যার। আর এখানে কম্পিউটার ডিভাইসটা কি, কম্পিউটার ডিভাইস হলো পেরিফেরাল সরঞ্জাম যা তথ্য ইনপুট, আউটপুট এবং যোগাযোগের জন্য কম্পিউটার সিস্টেমের সাথে যোগাযোগ করে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ডিভাইস। তাহলে ডিভাইসটা হচ্ছে আমাদের কাছে এই যোগাযোগ, ইনপুট আউটপুটের কাজে আমাদের ব্যবহৃত হবে। অর্থাৎ কম্পিউটারে দেখা যাচ্ছে যে কম্পিউটারে যে আমরা ধরুন হচ্ছে কোনো সিস্টেম, সাউন্ড সিস্টেম বা কোনো কেসিং, কম্পিউটার কেসিং, এই জিনিসটা তো আসলে কোনো যোগাযোগের কাজে লাগে না আমাদের, তাই না? এই জিনিসটা হচ্ছে হার্ডওয়্যার হতে পারে, বাট এটা ইনপুট আউটপুট ডিভাইস বা কোনটি, এটা ডিভাইস হতে পারে না। ডিভাইস হতে গেলে আমরা ইনপুট দিতে পারবো অথবা আউটপুট সেখান থেকে পাবো, অথবা আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবো। তাহলে ডিভাইস হচ্ছে সেটাই যেটা ইনপুট আউটপুট অথবা কমিউনিকেটের কাজে ব্যবহার করা যায়। তাহলে এখানে বলা আছে ইনপুট ডিভাইস, আমাদের বলা আছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপরে আছে স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস, মাল্টিফাংশন ডিভাইস, ডকিং স্টেশন। তো এরকম আমাদের এই ডিভাইস গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা 4-5টি ইনপুট আউটপুট ডিভাইস গুলো আমরা দেব, বা অন্যান্য ডিভাইস গুলো যেটা জানি সেটা আমরা দেব। আর এই কম্পিউটারের এই প্রশ্নগুলির উত্তর বেশি বড় হয় না, ছোট ছোট হয়। এক্সপ্লেন ইন্টারনেট টার্মস, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এখানে ব্যাখ্যা করতে বলছে। ব্যাখ্যা করুন যে ইন্ট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট শব্দগুলো ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন হবে। আচ্ছা, ইন্টারনেট কি? তাহলে ইন্টারনেট হচ্ছে আমাদের বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক। ইন্টারনেট হলো আন্তঃসংযোগ কম্পিউটার এবং সার্ভারের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা মানসম্মত প্রোটোকল ব্যবহার করে যোগাযোগ করে। তাহলে ইন্টারনেট হচ্ছে আমাদের বিশ্বব্যাপী আমাদের একটা নেটওয়ার্ক যেটা দ্বারা আমরা যোগাযোগ করতে পারি, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা
যোগাযোগ করতে পারি, তাই না? আচ্ছা, এটি ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, স্ট্রিমিং এর মতো তথ্য ও এবং পরিষেবাগুলি আদান প্রদানের অনুমতি দেয়। তাহলে আমাদের মানে এই ইন্টারনেট দ্বারা আমাদের তথ্য আদান প্রদান ছবিগুলো ইন্টারনেট, আমাদের বিষয়গুলো হবে যে আমাদের কিছু কিছু বিষয় হচ্ছে আমরা জানি, বাট এটা যে একটু গুছিয়ে লেখা, আমাদের এই লেখাগুলো কিন্তু আমরা এখানে কঠিন হয়ে যাবে। তাহলে ইন্টারনেট হলো কি আমাদের একটা বিশ্বব্যাপী নেটওয়ার্ক, তাই না? বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় বা ওয়েব ব্রাউজার বা কোনো ওয়েবসাইটে আমরা ছবি, মাল্টিমিডিয়া, গান, টেক্সট এগুলো শেয়ার করতে পারি। আচ্ছা, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এত লাগবে না। ইন্টারনেট কি? আমরা ইন্টারনেট দেখলাম, এখন ইন্ট্রানেট কি? ইন্টারনেট হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অ্যাক্সেসযোগ্য। বুঝতে পেরেছেন যে এটি হলো একটি প্রাইভেট নেটওয়ার্ক যা শুধুমাত্র একটি ব্যাংকের বা কোনো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনেট। এখানে ওই ব্যাংকের এমপ্লয়িরা এবং ওই ডিভাইসগুলো সেখানে সংযুক্ত থাকবে, অন্য কোনো ডিভাইস সেখানে কার্যকর হবে না। সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্ট্রানেট ইন্টারনেট হলো এর মধ্যে সর্বজনীন অ্যাক্সেস থাকে, আর এটা সর্বজনীন অ্যাক্সেস থাকে না, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের অ্যাক্সেস থাকে, তাই না? নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের অ্যাক্সেস থাকে সেখানে। আর এক্সট্রানেট হলো একটি নিয়ন্ত্রিত প্রাইভেট নেটওয়ার্ক যা বহিরাগত অংশীদার, বিক্রেতা, ক্লায়েন্টদের একটি প্রতিষ্ঠানের ইন্টারনেটের কিছু অংশ ইন্টারনেটের একটি অংশ অ্যাক্সেস দেওয়া হয়। তবে এক্সট্রানেট হলো কি আমাদের ক্লায়েন্টদের, আমাদের যে ক্লায়েন্ট রয়েছে, আমাদের যে বিক্রেতা, ক্লায়েন্ট, অংশীদার রয়েছে, তাদের এক্সট্রা ভাবে কিছু সংযোগ দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের কাছে এক্সট্রানেট। তাহলে এই এক্সট্রানেটটা ইন্ট্রানেটের কিছু অংশ অ্যাক্সেস দেই আমরা আমাদের গ্রাহকদের, তাই না? সেটা হচ্ছে এক্সট্রানেট। তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক যেটা আমরা বিশ্বব্যাপী একে অপরের কাছে তথ্য, ছবি আদান প্রদান করতে পারি। আর ইন্ট্রানেট কি? ইন্ট্রানেট হলো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য আমাদের এই প্রাইভেট নেটওয়ার্ক, যেখানে শুধু তারাই এটা ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর এক্সট্রানেট হলো কোনো নির্দিষ্ট প্রাইভেট নেটওয়ার্কের অর্থাৎ এই যে ইন্ট্রানেট যারা ব্যবহার করে, এই প্রাইভেট নেটওয়ার্কের কর্মীদের বাদে, মানে প্রাইভেট নেটওয়ার্কে যারা কাজ করে তারা বাদে, তাদের গ্রাহকদের, অংশীদারদের, শেয়ার হোল্ডারদের আমাদের একটা ইন্টারনেটের কিছু অংশ অ্যাক্সেস দেওয়াকে বলা হয় এক্সট্রানেট। এই হচ্ছে আমাদের ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেটের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এটা দিয়ে আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। অনেকদিন ধরে এটা করা হচ্ছে। আমাদের 53টা পেজ। 53 পেজ অনেক বড় অধ্যায়। আচ্ছা, এখন আমরা এই 2 নম্বর লেকচার শিট দেখবো, আইসিটি। তো আইসিটি 2 নম্বর হচ্ছে ডিফারেন্স অ্যাপ্রোচেস টু অটোমেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এফআই। আচ্ছা, আমরা এখানে আমাদের আলোচনা করা আছে মোট, প্রথম দুটো প্রশ্ন অনেক বড়, এখানে 46, 47, 48, 49, 50, 50টি প্রশ্ন আলোচনা করা আছে। চিন্তা করেন, আগেরটাতে আসলে কত, অনেক আগেরটাতে আছে, কই দেখলাম, আগেরটাতে হচ্ছে 52 পেজ, 53 পেজ, আগেরটাতে হচ্ছে 53 পেজ, আর এটাতে হচ্ছে আমাদের আচ্ছা, এখন আমরা দেখবো এখান থেকে এই প্রশ্ন আমাদের থাকার সম্ভাবনা অতি বেশি। আমরা এই প্রশ্নটি একটু আইসিটি, যে হোয়াট ইজ ডাটা সেন্টার? ডাটা সেন্টার কি?
হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ ভেরিয়াস ডাটা সেন্টার। ডাটা সেন্টার হতে গেলে ডাটা সেন্টারের বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি কি, মানে সাধারণত যে রিকোয়ারমেন্ট না হলে ডাটা সেন্টার ন্যূনতম আমরা ন্যূনতমভাবে স্থাপন করতে পারবো না, সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের এখানে চেয়েছে। তো ডাটা সেন্টার কি, বিভিন্ন ডাটা সেন্টারের মৌলিক প্রয়োজনীয়তা, মানে ডাটা সেন্টার হইতে গেলে কি কি প্রয়োজনীয়তা আমাদের দরকার। ডাটা সেন্টারের প্রয়োজনীয়তা না, প্রয়োজনীয়তা বা গুরুত্ব এখানে বলেনি, ডাটা সেন্টার তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হবে আমাদের সেই জিনিসটা চেয়েছে। ডিসি বা ডাটা সেন্টার, আচ্ছা ডিসি, একটি ডেটা সেন্টার হলো একটি সুবিধার কাঠামো যেখানে প্রচুর সংখ্যক কম্পিউটার সার্ভার এবং সম্পর্কিত সরঞ্জাম রয়েছে যা টেলিকমিউনিকেশন এবং স্টোরেজ সিস্টেমের মতো ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ করতে ব্যবহৃত হয়। এতে সাধারণত অতিরিক্ত বা ব্যাকআপ পাওয়ার সাপ্লাই, অতিরিক্ত ডেটা যোগাযোগ, সংযোগ, পরিবেশগত নিয়ন্ত্রণ যেমন এয়ার কন্ডিশন, অগ্নি নিরাপক এবং নিরাপত্তা ডিভাইস থাকে। তো এটা ডাটা সেন্টার বলতে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমরা সার্ভার রুম যেটাকে বলি, আমরা ব্যাংকে যেরকম সার্ভার রুম আছে, যেটা ব্রাঞ্চ ব্যাংকিং ওখানে তো সার্ভার রুম আছে, তাছাড়া প্রত্যেকে যেটা সেন্ট্রালাইজ ব্যাংক সেটা প্রত্যেকে ব্রাঞ্চে একটা করে সার্ভার রুম থাকে। সেই সার্ভার রুমটা মূলত আমরা ডাটা সেন্টার হিসেবে কাজ আমরা বিবেচনা করতে পারি। কিন্তু আমাদের সেন্ট্রালাইজ ব্যাংকগুলো আমাদের সেন্ট্রালাইজ পর্যায়ে আমাদের একটা রুম বা বিশাল একটা এরিয়া সম্পর্কিত আমাদের কিন্তু সেন্টারে থাকে, কম্পিউটার আইটি সেক্টর, আইটি কাজকর্ম করবে এরকম না, এটা বাদে আমাদের যাবতীয় আমাদের ডাটা স্টোরেজ বা যাবতীয় আমাদের সার্ভার রুমের মতো ওখানে আমাদের একটা বড় সার্ভার রুম থাকে, যেটাকে আমরা ডাটা সেন্টার হিসেবে কাজ করি বা বলে থাকি। তাহলে এখানে আমাদের কি কি থাকে, প্রচুর সংখ্যক কম্পিউটার সার্ভার থাকে, সে সম্পর্কিত সরঞ্জাম রয়েছে যা টেলিকমিউনিকেশন এবং স্টোরেজ সিস্টেমের মতো ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা ডাটা সেন্টার বলতে বুঝবো যে একটা ডাটা সেন্টারে যে অধিক সংখ্যক কম্পিউটার থাকে, অধিক সংখ্যক আমাদের কম্পিউটার থাকে এবং অন্যান্য যন্ত্রপাতি আমার থাকে যা আমাদের টেলিকমিউনিকেশন এবং স্টোরেজ সিস্টেম এবং ডাটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ বলতে আদান প্রদান করতে আমাদের ব্যবহৃত হয়ে থাকে। এতে সাধারণত অতিরিক্ত বা ব্যাকআপ পাওয়ার সাপ্লাই, অতিরিক্ত ডেটা যোগাযোগ সংযোগ, পরিবেশগত নিয়ন্ত্রণ, মানে আমাদের এখানে এখানে কি থাকে, এখানে অতিরিক্ত বা ব্যাকআপ পাওয়ার সাপ্লাই, অতিরিক্ত ডেটা সংযোগের যোগাযোগের যন্ত্রগুলো প্রায়শই, আচ্ছা তাহলে এখানে আমাদের বলা আছে যন্ত্রগুলি প্রায়শই র্যাকগুলিতে মাউন্ট করা সার্ভারগুলি রক্ষণাবেক্ষণের জন্য অ্যাক্সেসের জন্য সাজানো হয় এবং সর্বোত্তম কার্যক্ষমতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা এত এবং আর্দ্রতা এত অবস্থান 40 থেকে 45 অবস্থার অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে আর্দ্রতা আমাদের এত থাকতে হবে, আর নিয়ন্ত্রিত তাপমাত্রা আমাদের কত, 16 থেকে 24। আচ্ছা তাহলে এখানে ডাটা সেন্টারের যে প্রয়োজনীয়তাগুলো আমাদের দরকার, যে 4 ধরনের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমাদের টিয়ার লেভেল 1, টিয়ার লেভেল 2, টিয়ার লেভেল 3 আর টিয়ার লেভেল 4। এখানে আমাদের 4টি লেভেল দেওয়া আছে। 4টি লেভেলের আমাদের কোনটা কি ধরনের প্রয়োজনীয়তা থাকা দরকার সেই প্রয়োজনীয়তাগুলো এখানে তুলে ধরা আছে। 1 নম্বর আইটি পরিবেশনকারী একক অতিরিক্ত সংযোগ পথ, অতিরিক্ত ক্ষমতা উপাদান, মৌলিক সাইট, আচ্ছা অতিরিক্ত টায়ার একে আমাদের থাকতেছে আইটি সরঞ্জাম পরিবেশনকারী একক অতিরিক্ত সংযোগ পথ, আমাদের অতিরিক্ত সংযোগ পথ থাকবে, আমাদের একটি ডিভাইস বা একটি কোনো পোর্ট আমাদের কাজ না করলে আরেকটি পোর্ট যেন আমাদের কাজ করে এরকম আমাদের থাকবে। এটা সবাই সবটাতে থাকে। অতিরিক্ত ক্ষমতা উপাদান, অতিরিক্ত আমাদের কিছু উপাদান থাকবে যেটা দ্বারা আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিতে পারি। তারপরে আছে মৌলিক সাইট পরিকাঠামো, এত
প্রাপ্যটার গ্যারান্টি দেয়। আচ্ছা, তারপরে আছে টিয়ার লেভেল 2 পর্যন্ত, টিয়ার 1 এ সকল প্রয়োজনীয়তা পূরণ করে, মানে এইবার তো সবগুলো করবেই, তারপরে আবার এত প্রাপ্যতার গ্যারান্টি দেয়। তারপর টিয়ার 3 তে আছে যে উপরের যেগুলো আছে 1 এবং 2 এর যে রিকোয়ারমেন্ট সবগুলো থাকবেই। তারপরে আমাদের বলা আছে যে একযোগে রক্ষণাবেক্ষণ সাইট পরিকাঠামো এত প্রাপ্যতা গ্যারান্টি দেয়। তারপর টিয়ার 4, টিয়ার 4 লেভেল, এখানে আমাদের 1 2 3 4 এ যেগুলো দেখেছি সেগুলোর সাথে আমাদের বলা আছে সমস্ত শীতল সরঞ্জাম স্বাধীনভাবে দ্বৈত চালিত হিসাব এবং আমাদের এই ইয়েগুলো লিখবো এখানে, আমাদের প্রত্যেকের একটু অবকাঠামোগত এগুলো একটু আমাদের একটু যদি দেওয়া যায় তাহলে ভালো, যদি না দেওয়া যায় তাহলে আমরা মনে যদি না থাকে তাহলে আমরা এভাবে দেবো, এটা কি যে টিয়ার লেভেল 1 এ আমাদের ভালো প্রাপ্যতা গ্যারান্টি দেয়, ভালো। আর তারপর টিয়ার 2 তে টিয়ার 1 এর চেয়ে ভালো প্রাপ্যতা গ্যারান্টি দেয়, টিয়ার 3 তে টিয়ার 1 এবং 2 তে ভালো প্রাপ্যতা গ্যারান্টি দেয়, টিয়ার 4 এ আমাদের যে 1 2 3 4 এই চারটি থেকেও ভালো প্রাপ্যতা গ্যারান্টি দেয়। তাহলে এটা আমাদের লিখতে হবে, হ্যাঁ, মানে ওদের সবগুলো হচ্ছে ভালো। সেটা হচ্ছে টিয়ার লেভেল 4। নিয়ার ডাটা সেন্টার এনডিসি এবং হচ্ছে ইম্পর্টেন্ট ফর তাহলে এনডিসি নিয়ার ডাটা সেন্টার ইজ ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর্থিক প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার কাছাকাছি থাকা কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই অনেক ধরনের গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের সার্ভার কোনো কারণে ডাউন গেলে আমরা পাশের সার্ভার থেকে, মানে পাশের কোনো ডাটা সেন্টার থেকে আমরা সার্ভারটা লিঙ্ক আপ করতে পারবো, অথবা আমাদের কোনো ক্র্যাশ হলো, অর্থাৎ আমাদের ত্রুটিজনিত যদি কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে আমাদের মানে সেই সমাধানটা পাওয়া আমাদের কাছে সবচেয়ে বেশি সহজ হবে। এই জন্য আমাদের নিয়ার থাকা দরকার, যে নিয়মিত কারণে আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য কাছাকাছি ডাটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ প্রাপ্যতার নির্ভরযোগ্যতা, তাহলে আমাদের বলছে যে পাশাপাশি ডাটা সেন্টার থাকার গুরুত্ব কেন আমাদের সহজে আমাদের ট্রান্সমিশন স্পিড পাবো ভালো, আমরা সহজে ব্যাকআপ বা লিঙ্ক ডাউন হয়ে গেলে সেই লিঙ্ক সহজে আমরা আপ করতে পারবো। তারপরে আছে হ্রাসকৃত লেটেন্সি, কোনো আমাদের লেটেন্সি থাকবে না, অপারেশনাল দক্ষতা আমাদের বাড়বে, কার্যকর খরচ রক্ষণাবেক্ষণ। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সংক্ষেপে ভাবে আসে, বুঝছেন? যে এনডিসি কি, ডিসি কি, এই এনডিসি এটা মনে হয় গতবার আসছিল মনে হয়। তো হ্যাঁ, গতবার আসছিল। হ্যাঁ, গতবার আসছিল হচ্ছে ডিসি, এনডিসি, ডিআরএস কি। তবে এখানে প্রথমটা হচ্ছে ডিসি ডাটা সেন্টার, প্রথমটা হচ্ছে ডিসি। এই ডিসি হচ্ছে কি ডাটা সেন্টার, এটা আসছিল, এবং এনডিসি আসছিল, এনডিসি এটা হচ্ছে আমাদের কাছে এনডিসি, এই যে এনডিসি আসছিল, ডিসি এনডিসি, এবং তারপরে আমাদের বলা আছে ডিআরএস, এই যে ডিআরএস, ডিআরএস কি, ডিসি এনডিসি ডিআরএস কি, এই জিনিসটা চাইছে। একটা আর্থিক প্রতিষ্ঠানের অটোমেশনের জন্য ডিসি এনডিসি এবং ডিআরএস কেন অপরিহার্য তা আলোচনা করুন। তাহলে খেয়াল করুন,
ডাটা সেন্টার আমাদের জন্য তো অপরিহার্য, আর এনডিসি হচ্ছে নিয়ার ডাটা সেন্টার, আমাদের কাছাকাছি ডাটা সেন্টার, এটাও অপরিহার্য। ডিআরএস, ডিআরএসটা আমাদের কাছে কি, ডিজাস্টার রিকভারি সাইট, ডিজাস্টার রিকভারি সাইট। তাই ডিজাস্টার রিকভারি সাইটও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কোনো কারণে কোনো ফাইলটা যখন ডাটা ক্রাশ হয়ে যায়, তাহলে সেখানে আমাদের ডাটা রিকভারি করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ডিজিটাল রিকভারি সাইট যখন আমাদের থাকবে তখন কিন্তু সহজে এটা আমরা রিকভারি করতে পারবো। এই কেন এফআইএস ডিআরএস সেট আপ করে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্যোগ পুনরুদ্ধার সাইটগুলো সেট আপ করে, যাতে তাদের দুর্যোগ বা বড় ব্যাঘাত ঘটলে তো ব্যবসায় ধারাবাহিকতা নষ্ট না হয়। আচ্ছা, কেন এটা আমাদের ইয়ে করে, ডিআরএস এটা সেট আপ করে, ব্যবসার ধারাবাহিকতা, ডেটা ভ্যালু। আচ্ছা, এটা ডিআরএস, ডাটা সুরক্ষা পরিচালনা যোগ্যতা এজেন্সি, এটা দেখলাম। তারপরে ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড। আমাদের এখানে যে বিষয়টা আমরা দেখলাম যে উম, এই দেখুন, এই ডিসি এনডিসি কত প্রশ্ন আসছে। আচ্ছা, ডিসি এনডিসি ডিআরএস, একটি আর্থিক প্রতিষ্ঠান অটোমেশনের জন্য ডিসি এনডিএস ডিআরএস কেন অপরিহার্য আলোচনা করেন। ডিসি এবং ডিআরএস এর দূরত্ব, দূরত্ব। আচ্ছা, তাহলে ডিসি এনডিসি আসছিল, কিন্তু তারপরে আমাদের এটা বুঝতে হবে যে ডিসিটা কি, ডাটা সেন্টার এনডিসি হচ্ছে। আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে এখানে দেখতে হবে। আচ্ছা, আমরা এটা কোনটা দেখছি, দেখলাম এটা না। আচ্ছা, ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড, আমরা এটা হচ্ছে কি, ডিআরএস, ডিজাস্টার রিকভারি সাইট। আমাদের কোনো ফাইল ক্রাশ করলে আমরা যে ফাইলের মাধ্যমে আমরা আমাদের রিকভারি করি ফাইলগুলো, সেটা হচ্ছে ডিজিটাল রিকভারি সাইট, যে সাইটের মাধ্যমে আমরা এটা করে থাকি। তাহলে ডাটা সেন্টার, ডাটা সেন্টার, ডিআরএস হচ্ছে আমাদের, সরি, এনডিসি হচ্ছে নিয়ার ডাটা সেন্টার, আর হচ্ছে ডিআরএস হচ্ছে ডিজাস্টার ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সাইট। ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড বলছে, স্ট্যান্ডার্ড এখানে বলা আছে। আচ্ছা, ডাটা সেন্টার সার্টিফিকেশন এর কথা বলা আছে, দরকার নাই। ডিসকাস ডাটা সেন্টার টায়ার 1, টায়ার 2, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। আমরা এই যে যেটা আমরা লিখলাম এখানে, ঠিক এখানে যেটা 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখলাম, যে একটি আমাদের ডাটা সেন্টার হইতে গেলে, ডাটা সেন্টার হতে গেলে কি কি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকা দরকার, সেই রিকোয়ারমেন্ট গুলো এটা টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4, এটা আমরা রিকোয়ারমেন্ট গুলো এখানে লিখেছি।
ডাটা সেন্টারের স্তরগুলি টায়ার 1, টায়ার 2, ডাটা সেন্টারের স্তরগুলি আলোচনা করা। স্তর বলতে এখানে আমাদের এই চারটি স্তরই বোঝাবে, টিয়ার 1 থেকে শুরু করে টিয়ার 4 পর্যন্ত। আমরা এই অধ্যায়ের প্রশ্ন এবং এক অধ্যায় এবং 2 অধ্যায়ে যদি আমরা ঠিকমতো একটু দেখি, তাহলে এখান থেকে আমরা মোটামুটি 4টি প্রশ্ন পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আলোচনা করা আছে টায়ার 1, টায়ার 2 নিয়ে আমাদের আলোচনা করা আছে, এটা আমরা দেখবো। এরপরে তো মনে হয় আপনাদের আছে, বেশি অস্থির বা বিচলিত হয়ে লাভ নেই, টুকটুক করে একটু দেখেন, দেখতে 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 এটা আপনার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা।